দর্শক আমন্ত্রণ বিপিএল উন্মাদনা নিয়ে ২১শে টেলিভিশনের বিশেষ আয়োজন সামিট গ্রুপ প্রেজেন্টস বিপিএল ক্রিক হিরোসে। দর্শক, শুরু হয়েছে ৪৬ ম্যাচের মহরণ, যেখানে ট্রফির লড়াইয়ে ৩টি ভেন্যুতে মুখোমুখি হচ্ছে ৭টি দল। জুলাই অভ্যুত্থানের আলোকে এবারে বিপিএলে থাকছে নতুন সব চমক, আর সেই চমক ও প্রতিটি ম্যাচের আদ্যপান্ত তুলে ধরতে আমাদের এই বিশেষ আয়োজন। আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলা ভিশন টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মানিক মাহমুদ। মানিক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আজকে অবশ্যই আমরা অনেক ইনসাইটফুল ডিসকাশন করব, আপনার পয়েন্ট অফ ভিউ জানবো, কিন্তু তার আগে আমরা একটা প্রতিবেদন দেখে আসব। জাতীয় দলের জার্সিতে ফেরার শেষ আশাটুকু নিভিয়ে দিলেন তামিম ইকবাল। আবারও আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিলেন দেশ সেরা ওপেনার। নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ সিদ্ধান্ত জানান তামিম। বিদায়ী বার্তায় তামিম বলেন, সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় আসর, তাকে ঘিরে আবার কোনো আলোচনা যেন না হয় এবং দলের মনোযোগ যাতে ব্যাহত না হয়, তাই আগেভাগেই এই সিদ্ধান্ত। Yesterday against Afghanistan was my last international game. I am retiring. শেষ হয়েও যেন হইল না শেষ। 2023 সালে তামিমের অবসরের ঘোষণার পর এমনটাই হয়েছিল। আফগানিস্তান সিরিজের মাঝপথেই হুট করেই অবসরের ঘোষণা দেন তামিম। I was thinking about it. তবে নানা নাটকীয়তায় একদিনের মাথায় নিজের সিদ্ধান্ত বদলাতে হয় তার। ফিরে আসতে তো আমি আমার রিটায়ারমেন্টে এই মুহূর্তে উঠিয়ে নিচ্ছি। তবে যে উদ্দেশ্যে তামিমকে ফেরানো হলো সেখানেই নেওয়া হলো না তাকে। 2023 সালের বিশ্বকাপের দলে রাখা হয়নি তামিমকে। এরপরে চলে গেছে 1.5 বছর। জাতীয় দলের জার্সিও গায়ে পরেননি তামিম। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি, এখানে তামিম খেলবেন কিনা তা নিয়ে চলছিল ধোঁয়াশা। তবে সব ধোঁয়াশা ঝেড়ে ফেললেন তামিম নিজেই। এক ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়ে দিলেন নিজের সিদ্ধান্ত। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি, তাকে ঘিরে যেন আর কোনো আলোচনা না হয়, দলের মনোযোগ যাতে নষ্ট না হয়, এর জন্যই তামিমের এই সিদ্ধান্ত। বিদায়ী বার্তায় 2023 সালের দুর্বিষহ ঘটনাও তুলে আনেন তামিম। 2023 সালের সেপ্টেম্বরে দেশের জার্সিতে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন তিনি। সেটাই হয়ে থাকলো তার ক্যারিয়ারের শেষ ম্যাচ। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে একমাত্র নির্ভরযোগ্য ওপেনার ছিলেন তামিম। সাদা পোশাকে করেছেন 5134 রান, আছে 10টি শতরানের ইনিংস। ওয়ানডেতে 35 বছর বয়সী এই ক্রিকেটার 14টা সেঞ্চুরিতে করেছেন 10,642 রান। টি-20তে তামিমের রান 1758। এই সংস্করণের বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সেঞ্চুরি করা প্রথম ব্যাটার তামিম ইকবাল। My role in the team is quite different now. Maybe to anchor the innings is my role at the moment. I'll make sure that if I get a start, whatever the আকাশুজ্জামান, 21শে টেলিভিশন। আমি যদি শুরুতেই আপনার কাছে এই জিনিসটা জানতে চাই, প্রথমে আমরা তামিমের একটা স্ট্যাটাস ফেসবুক লাইভে দেখেছিলাম, উনি বলেছিলেন যে আমাকে মনে রাখেন, এবং গতকালকে যে স্ট্যাটাসটা উনি দিয়েছেন সে জায়গায় হচ্ছে দুঃখিত বলেছেন। তামিমের বিদায়টা আসলে কেন এরকমের হলো? আমার কাছে বরাবরই মনে হয়েছে তামিম একটু ইমোশনাল। আর তামিমের মতো একজন ব্যাটসম্যান বা একজন উঁচু মানের ক্রিকেটারের জায়গা থেকে যখন আপনি একটা ওয়ার্ল্ড কাপের মতো টুর্নামেন্টে, যেটা বিশ্বের সবচেয়ে বেশি উঁচু মাপের টুর্নামেন্ট এবং যেটা একটা প্রেস্টিজিয়াস টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টে যখন কোনো প্লেয়ার বাদ পড়ে, যদি তো পারফরমেন্স কারণে হতো তাহলে তো বিষয়টা একটু ভিন্ন হতে পারতো। কিন্তু পারফরমেন্স কারণে যখন অন্য কোনো কারণগুলো হয়, ঠিক আছে, আমরা যদি বলি ক্রিকেট পলিটিক্স বা ক্রিকেটের মধ্যে কিছু পছন্দ অপছন্দ যেটাই হোক না কেন, এগুলো বিষয়গুলো থাকে কিন্তু। তো সেক্ষেত্রে এটা হলে কিন্তু তখন আসলে ওই জায়গায় আত্মসম্মানে লাগে, আপনি যেভাবে হন না কেন। এখন তামিমের মতো প্লেয়ার যখন ওয়ার্ল্ড কাপের মতো দলে খেলতে পারবেন না, বা তাকে বলা হবে যে তুমি কিছুটা নিচে খেলো, হ্যাঁ, তো এইটা তো আসলে ঠিক তার সাথে যায় না। একজন ওপেনার কিন্তু ওপেনই করবেন, হয়তো দলের প্রয়োজনে আপনি তাকে নিচে 1-2 1 রান 2 রান দিতে পারছেন, সেটা পরিস্থিতি আপনাকে বলে দিবে। কিন্তু ফার্স্টেই যদি আপনি তাকে বলেন যে তুমি ফার্স্ট ম্যাচ থেকে বা সেকেন্ড ম্যাচ থেকে একটা পজিশন পরে খেলো, তার মানে কি ইচ্ছাকৃতভাবে যে আপনি তাকে আসলে যেন সে না খেলতে চায়, সরাসরি না বলা, একটু ক্রিয়েট করে ইনডাইরেক্টলি বলা। তো এটা তো মানে এইটা বোঝার জন্য তো আসলে খুব বেশি পরিমাণে এত বেশি গভীর জ্ঞানের প্রয়োজন পড়ে না, তাই না? তো আমার মনে হয়েছে 2023 সালে ওয়ার্ল্ড কাপে তামিমকে নিয়ে যে নাটকটা, আমরা যদি ড্রামা বলি বা যত রকম সাসপেন্স বলি, যেটা হয়েছে, এইটা আসলে কাম্য না, ক্রিকেটে না। এবং তখন থেকে তার মনে কিন্তু একটা
ক্ষোভ কষ্ট দানা বেঁধেছিল এবং উনি কিন্তু তার যে স্ট্যাটাসটা যে তামিম যে অবসর নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে সেখানে কিন্তু এটা পরিষ্কারভাবে উল্লেখ করেছেন এবং উনি যে ব্যথা পেয়েছেন এবং এতটাই ব্যথা পেয়েছেন যে আসলে উনি ওনার অভিযোগটা কোথায় যে ক্রিকেট তো একজন কেন্দ্রিক না, ক্রিকেট তো একটা বড় পরিসর, অবশ্যই একটা দল বোর্ড, কেন্দ্রিক একটা হচ্ছে, বোর্ডে তো হ্যাঁ। হয়তো যদি বোর্ড প্রেসিডেন্ট যদি অপছন্দ করেন করতে পারেন, কিন্তু বোর্ড প্রেসিডেন্টের পছন্দ একজন ক্রিকেট ন্যাশনাল টিম দিয়ে বিচার করা যায় না, নিশ্চয়ই না। তাই না? তো সেখানে যদি অন্য কেউ পছন্দ অপছন্দের বিষয় থাকে বা অন্য কিছু থাকে সেটা কেন আপনি ধরতে নেবেন, আমলে নেবেন? তারপরে হতো যে যদি তামিম, আমি যদি একটু পেছনে যাই, তামিমের বিষয়টা প্রসঙ্গ হওয়ার আগে যে আনামূলক বিজয় ওয়ার্ল্ড কাপে একবার খেললেন কিন্তু উনি ইনজুরির কারণে ওয়ার্ল্ড কাপ থেকে ওনাকে চলে আসতে হলো। পরবর্তীতে কী হয়েছে, সেই প্লেয়ারকে কিন্তু আর পরে দলে নেওয়া হয়নি। এই যে ইনজাস্টিসটা, এটা কিন্তু একজন প্লেয়ারে কিন্তু খেলা অনেক প্রভাব ফেলে। তো যেহেতু এটা অনেক পুরনো কথা, আমি ওই প্রসঙ্গে না গেলাম, কিন্তু তামিমের জায়গায় যদি বলি তো তামিমের মতো প্লেয়ারকে আপনি কেন এই জিনিসটা বলবে? সে তার তো অবশ্যই সে যে এর পরবর্তীতে এতদিনও ক্রিকেটের সাথে ছিল এবং এখনও যে সে এখনও খেলছে, আমার কাছে মনে হচ্ছে এটি আসলে সে যে একজন ক্রিকেটম্যান, প্রফেশনাল ক্রিকেটম্যান, উনি হয়তো খেলছেন। এই যে চ্যাম্পিয়ন্স ট্রফির সামনে এর আগে তামিম ইন্টারন্যাশনাল ম্যাচ থেকে যে উনি অবসর নিলেন, এই বিষয়টা আমার কাছে যেটা মনে হয়েছে যে আসলে তামিম নতুনদেরকে সুযোগ দেওয়ার একটা অপরচুনিটি করে দিলেন, যে হয়তো অনেক তো হয়েছে, আর আমি যেহেতু 1.5 বছর ধরে প্রায় ইন্টারন্যাশনাল ম্যাচ থেকে বাইরে, সো এখন ওখানে ভালো করলে ভালো, ভালো না করলে মন্দ, নতুনদের সুযোগ দিলেন। কিন্তু আমার দৃষ্টিতে তামিমের মতো প্লেয়ারকে আসলে একটা প্ল্যাটফর্ম থেকে বিদায় জানানোটাই উত্তম, অর্থাৎ মাঠ থেকে যেন সে বিদায়টা নিতে পারে। অবশ্যই আমি সেই ব্যাপারেই বলতাম যে আমরা দর্শক হিসেবে এই জিনিসটা হচ্ছে খুব মনে প্রাণে চাই যে তামিমকে খুব সম্মানের সাথে রাজকীয়ভাবে বিদায় জানানো হোক, সে তামিম হোক বা অন্য যে কোনো ভালো খেলোয়াড় হোক। আমরা আসলে গুণীজনদের কেন সম্মানটা ঠিকমতো করতে পারি না, কোথাও না কোথাও গিয়ে তাকে বিতর্কিত করে ফেলছি। এই ক্রিকেটের কথাই যদি আমি বলি, তামিমের আসলে এইভাবে স্ট্যাটাস দেওয়া বা এইভাবে চলে যাওয়া এটা একেবারেই কাম্য না। বা আপনার হচ্ছে বোর্ড থেকে যে ডিসিশনটা ওই সময় আসলো ব্যাক ইন 2023, এই জিনিসগুলোকে আসলে পরবর্তী সময়ের জন্য খেলোয়াড়দের জন্য কি মেসেজ আসলে দেয়? মেসেজটা হচ্ছে একটা একদম ক্লিয়ার। আপনি দেখেন যে যখন খালেদ মাহমুদ সুজন উনি মাঠ থেকে রিটায়ারমেন্টে গিয়েছেন, তখন আমরা অনেক আনন্দিত হয়েছিলাম, যাক পরবর্তীতে এই ধারা অব্যাহত থাকবে, ঠিক আছে, অনেক নতুন প্লেয়ার আসবে, তারা যাবে। কিন্তু এর পরবর্তীতে বাংলাদেশে যে পঞ্চপাণ্ডব বলা হয়ে থাকে, মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ, এখন হয়তো মুশফিক আর রিয়াদের সুযোগ আছে সামনে, হয়তো তারা হয়তো হলেও হতে পারে, আপনি যেহেতু তারা খেলছেন, বাট এই যে বাকি তিনজন যে মাশরাফি, সাকিব এবং তামিম, সাকিব তো অলরেডি উনি বিতর্কিত হয়ে গেছেন যেহেতু উনি পলিটিক্সে জড়িয়ে গিয়েছেন। কিন্তু বিষয়টা হচ্ছে এরকম যে আপনার যে বিদায়ের যে একটা ক্ষণ তৈরি করা, প্ল্যাটফর্ম তৈরি করা, যদি তাকে জানিয়ে দেওয়া হতো যে তুমি ন্যাশনাল টিমে খেলো বা না খেলো, অমুক টুর্নামেন্টে অমুক সময় তোমায় কিন্তু আমরা একটা ফেরল দেবো, সেজন্য নিজেকে মেন্টালি প্রিপেয়ার রেখো। আপনি কি দাঁড়ায়, ধরেন তামিম ইকবাল যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতেন, এখন খেললে পরে উনি কত রান করতেন? হয়তো কোনো ম্যাচে ধরে নিলাম 100 করতেন, ধরে নিলাম কোনো ম্যাচে উনি 0 করতেন, এটাই তো ব্যাপারটাই তো এরকম, হয় 0 করতেন 100 করতেন। বিশ্বে তো অনেক বড় বড় প্লেয়ার আছেন যারা ম্যাচের পর ম্যাচ ভালো খেলতে পারেন নাই। আমি সচিনের কথা বলি, সচিন এরকম অনেক ব্যাট প্যাচ গিয়েছে যে টানা ম্যাচ সে খারাপ খেলেছে, কিন্তু তারপরে টিম ভরসা রেখেছিল। তো এখন এই জায়গাগুলো যদি আমাদেরকে যে না ফাইন্ড আউট করা হয়, বলা হয় যে যিনি যারা লিজেন্ডারি এবং যাদের হাত ধরে, সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনি যদি এক্সপিরিয়েন্স পারবেন না, আপনি হয়তো বা একজন সেঞ্চুরিয়ান পাবেন, আপনি হয়তো একজন মনে করেন ভালো দলের ক্রাইসিস মুভমেন্টে একটা প্লেয়ার হয়তো বা 20-30 রান করেছে। যদি একটু আগে আমি বলি, যেমন লাস্ট রংপুর রাইডার্স বিপিএল ম্যাচে নুরুল হাসান সোহান যে ট্রিমেন্ডাস খেলাটা খেলেছে, 7 বলে 32 রান করেছে, ম্যাচকে টিমকে জিতিয়েছে। কিন্তু আপনি তো ওই একটা ম্যাচ দিয়ে ওভারঅল সবকিছুকে বিচার করতে পারবেন না। একজন তামিমকে তো আপনি ওইভাবে, তামিম তো বিপিএল 86 রান করেছে, অনেকগুলো পারফরমেন্স তার ভালো আছে, এবং এই ভালো থাকাটা কিন্তু আশাবাদী করা হয়েছিল যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম নিশ্চয়ই নিজেকে আবার ফিরে পাবে এবং সে ভালো খেলবে। আমার কথা হচ্ছে অভিজ্ঞ প্লেয়ার থাকলে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট কোনটা, যে সে ব্যাটিং ভালো করুক বা না করুক, যদি সে রান করতে পারে অবশ্যই টিমের জন্য সেটা অনেক বড় সাপোর্ট। যদি নাও করতে পারে, তার জায়গায় যে জায়গাটা ভুলটা হয়েছে সে কিন্তু পরবর্তী তার যে অনুজ যে নতুন যার যাবে তাকে সে বলতে পারবে তুমি এই বলটা এইভাবে খেলো, কিন্তু গাইডেন্স হিসেবে কাজটা করবে। আপনি সেই মেন্টরটা, সেই গার্ডেন তো মিস করবেন ডেফিনেটলি, কিন্তু ওই জায়গা কিন্তু আপনি পাচ্ছেন না। তো না পেলে কি দাঁড়াবে? না পেলে কিন্তু তখন আপনাকে দেখা দেবে যে আমরা কি হয়
ইস আরেকটু আগে যদি এই প্ল্যানটা করতে পারতাম তাহলে বোধহয় ম্যাচটা আমাদের পক্ষে আসতো, এরকম একটা আক্ষেপ হয় না অপশন? মোস্ট অফ দ্য টাইম এরকমেরই হয়। হ্যাঁ, মোস্ট অফ দ্য টাইম এরকমেরই হয়। আসলে আমাদের আক্ষেপের জায়গা থাকে। আমরা এই ব্যাপারে আরো কথা বলবো, তার আগে আমাদের আরেকটি প্রতিবেদন দেখে আসি। দর্শক, তামিমের অবসর নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সাবেক ক্রিকেটারদের। জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বলেছেন সঠিক সময়ে অবসর নিয়েছেন তামিম, তবে এক সময় তামিমের ওপেনিং পার্টনার ইমরুল কায়েসের মত আরও 2-3 বছর অনায়াসে জাতীয় দলকে সার্ভিস দিতে পারতেন দেশের এই ওপেনার। সাবেক ক্রিকেটার সেলিম শাহেদ বলেছেন ফিটনেস ধরে রেখে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম থাকলে দল গঠনের সুবিধা পেত বিসিবি। He's up there to me as one of the top players of Bangladesh, top opener batsman, top personality. এক সময় থামতেই হয়, কখনো কখনো বিদায় জানাতেই হয়। তবে সেই বিদায়টা যদি হতো মাঠ থেকে বীরের বেশে, তাহলে হয়তো আক্ষেপটা থাকতো না কারোরই। জাতীয় দলকে গুড বাই বলে দিলেও সহযোদ্ধাদের শ্রদ্ধা আর ভালোবাসায় শিখত দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। Is that he knows his game really well. তামিমের কীর্তিকে স্মরণ করে ফেসবুকে আবেগঘন বার্তা সাবেক অধিনায়ক মুশফিক, মাহমুদুল্লাহ ও মিরাজের। সাবেক ক্রিকেটার সেলিম শাহেদ বলছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই ডানহাতি ওপেনার খেললে সুবিধা পেত বাংলাদেশ, দল গোছানো সহজ হতো বিসিবির। তামিম যদি তার ফিটনেস লেভেল মেনটেন করতে পারতো এবং খেলতো তাহলে দলের জন্য ভালো হতো, কারণ একজন এক্সপিরিয়েন্স প্লেয়ারের ভ্যালু সবসময় টিমের জন্য সবসময় ভ্যালুয়েবল হয়ে থাকে। তো যেহেতু সে নিজে থেকেই বলছে সে খেলবে না, সেক্ষেত্রে এই বিষয়টা কিভাবে হ্যান্ডেল করবে ক্রিকেট বোর্ড আমি ঠিক শিওর না। তবে দলে তামিম থাকলে অবশ্যই আমাদের দল আরো স্ট্রং থাকে। তামিমের সাথে লম্বা সময় ধরে ওপেনিং করেছেন ইমরুল কায়েস। তার ধারণা এখনো 2-3 বছর জাতীয় দলের হয়ে খেলতে পারতেন তামিম। আমি মনে করি যে তামিম ইকবালের বাংলাদেশ ক্রিকেটে দেওয়ার আরও অনেক বছর ছিল এবং চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেললে হয়তো আমাদের টিমটার জন্য বেটার হতো, বাট এটা তার পার্সোনাল ডিসিশন, এটাকে আসলে আমাদের কোনো কিছু বলার নাই, যেহেতু রিটায়ারমেন্টের জিনিসটাই হচ্ছে একটা মানে সবার নিজস্ব মতামত থাকে। তামিমকে বাংলাদেশের অন্যতম সেরা অধিনায়ক মনে করেন মোহাম্মদ আশরাফুল। ব্যাট হাতে করেছেন প্রায় 16,000 রান। লম্বা সময়ের জন্য খেলার ইচ্ছে থাকলে ফিরতে পারতেন তামিম, তবে শুধুমাত্র চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিমের অন্তর্ভুক্তির পক্ষে নন তিনি। টপ 2-3 জন ক্যাপ্টেনের মধ্যে একজন, রেকর্ড যদি দেখি সবার উপরে হয়তোবা, তো অবশ্যই আমরা তার এই সার্ভিসটাকে স্যালুট দিতেই হবে যে অসাধারণ পারফরমেন্স করেছে তার এই 17 বছর ক্যারিয়ার। রফিক পাইলট কিংবা মাশরাফি মাঠ থেকে অবসর নিতে পারেননি কেউই। বিসিবিকে সেই সুযোগ করে দেওয়া উচিত বলে মত সাবেকদের। আকাশুজ্জামান, 21 টেলিভিশন। আমরা প্রতিবেদনে যেমন দেখছিলাম তামিম ইকবালের 1.5 যুগের ক্রিকেট ক্যারিয়ারে টেস্টে সে করেছে 5,134 রান, ওয়ানডেতে তার 8,000-এর বেশি রান এবং টি-20তে সে 1,758 রান করেছে। সব মিলিয়ে নিয়ার অ্যাবাউট 16,000-এর মতো রান করেছে। তার তো দেওয়ার মতো আরও কিছু ছিল। দেখেন তামিমের বয়স 35, 25 বছর বয়স, কিন্তু আপনি দেখেন তার এখনও যে ব্যাটিং স্টাইল এবং স্ট্যামিনা, মানে একটু আগে যে ইমরুল কায়েস বলছিলেন না যে আরও 2-3 বছর তামিম সার্ভিস দিতে পারতেন। আমার কাছে যদি এটা হয়তো বা অনেকে অলিক স্বপ্ন মনে করেন, কিন্তু আমি অবাক হব না 2027 বর্ণে বিশ্বকাপে যদি তামিমকে আবার দেখা যায়। এটা কেন বলতেছি, কারণ একটা প্লেয়ারের স্ট্যামিনার অনেক বড় একটা বিষয় থাকে। আমি যদি একটু বলি, আমাদের মাহমুদুল রিয়াদ, তাকে বলা হতো বুড়ো হার, তার তাকে ফেরত পাওয়া যাবে না, কিন্তু এখন দেখেন সেই মাহমুদুল রিয়াদ এখন অটো চয়েস, মানে সেই টিমে থাকার মতো সবচেয়ে ক্যাপাবল। এক্স্যাক্টলি রাইট, এক্স্যাক্টলি। তার মানে শুধু যে অভিজ্ঞতা তা না, অভিজ্ঞতার সাথে তার দক্ষতাও এমনভাবে সে মার্চ করে গিয়েছে যে এখন তার এই জিনিসটা খুব কাজে দিচ্ছে। সো তামিম ইকবাল যে যদি আবার কাম ব্যাক করে তাকে 2027 ওয়ার্ল্ড কাপে যদি দেখা যায়, সেটা অবাক হওয়ার কিছু থাকবে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা ক্রিকেট প্লেয়ার যখন অবসর নেন, রিটায়ারমেন্ট যান, তখন আসলে তাকে ব্যাক করানোর জন্য আমাদের কোনো তৎপরতা থাকে না, নতুনদের জন্য আমরা সুযোগ খুঁজি। কিন্তু আপনি ভ্যাকুয়ামটা দেখেন যে তামিম যদি অবসরে চলে যায়, পরবর্তী পর্যায়ে যদি মুশফিক চলে যায়, রিয়াদ চলে যায়, এর পরবর্তীতে বর্তমান যারা আছে তাদের সাথে এদের দূরত্বটা কত, ডিফারেন্সটা কত দাঁড়াচ্ছে। আপনি মাঝখানে বিশাল একটা সময় কিন্তু হারিয়ে যাচ্ছে আমাদের ক্রিকেট থেকে, অবশ্যই হারিয়ে যাচ্ছে। আপনি এই এক্সপিরিয়েন্সটা কোথায় পাবেন? আপনি যতই বলেন আজকে মেহেদী মিরাজ বলেন, নাজমুল হাসান শান্ত বলেন, লিটন দাস বলেন, তারা অবশ্যই সময়ের সাথে অনেক ভালো খেলছেন, কিন্তু একজন তামিম কিন্তু তৈরি হয়নি, এত সহজে তৈরি হয়নি। তো একজন তামিমকে তৈরি করতে গেলে বা তামিমের ছায়া তামিম তৈরি করতে গেলে যে সময়টা প্রয়োজন, যেই এক্সপিরিয়েন্সটা প্রয়োজন, যেই জিনিসগুলোর প্রতিকূলতার প্রয়োজন,
সেগুলো কিন্তু আমাদের ক্রিকেটে এখন ওইভাবে হয়ে ওঠা নাই। আমাদের দেখেন, আপনি হয়তো বলবেন যে আমি একটা প্লেয়ার আমরা বলেছিলাম আফিফ হোসেন ধ্রুব, অনেক পোটেনশিয়াল একটা প্লেয়ার, অনেক ভালো খেলে, কিন্তু এই প্লেয়ারটা হঠাৎ হারিয়ে যায়, আবার তাকে পাওয়া যাচ্ছে, এবার বিপিএল খেলছে অন অ্যান্ড অফ এরকমই হচ্ছে দেখতে পাচ্ছি। আপনি কিন্তু যখন আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে যাবেন তখন কিন্তু কনসিস্টেন্সি না থাকলে একটা প্লেয়ারকে কিন্তু আপনি যে তারপর রিলাই করবেন, ডিপেন্ড করবেন, অবশ্যই হবে না, অবশ্যই হবে না। গ্রাফটা যদি অলওয়েজ আপস এন্ড ডাউনস এর মধ্যে থাকে there is no stability। তো আপনি কিন্তু তামিম ইকবাল কিন্তু একটা সময় ছিল যে সে টিমে থাকবে না, বলা হচ্ছিল যে তার চাচা আকরাম খান উনি বিসিবিতে আছেন, ওনার প্রভাবে থাকতেছেন বা চাচার কোটায় খেলবেন, অনেক কথা বলা হচ্ছিল। মানে এই জিনিসটা নিয়ে আমিও আপনার সাথে কথা বলতাম যে তামিম ইকবাল কিন্তু এই কথাগুলো অনেক শুনেছে, হ্যাঁ, কিন্তু তামিম ইকবালের কৃতিত্ব তো কোনো অংশে কম না। লর্ডসের অনার বোর্ডের নাম থেকে শুরু করে সেই হচ্ছে মিরপুরের স্টেডিয়াম এন্ড এভরিথিং, 2018 এশিয়া কাপে আপনার হচ্ছে এক হাত দিয়ে হচ্ছে খেলা, তামিম কিন্তু প্রুফ করেছে বারবার। ইয়েস, হি ইজ ভেরি মাচ ইমোশনাল পারসন ফ্রম আওয়ার পয়েন্ট অফ ভিউ, বাট ওনার ইমোশনটা ক্রিকেটের প্রতিই ছিল। এখন আপনি বলেন ক্রিকেট তো খেলতে গেলে প্র্যাকটিক্যাল ব্যাপার, আপনি যে প্র্যাকটিক্যালটা জাস্ট লাইক একজন ড্রাইভার উনি যদি গাড়ি চালান, এখন আপনার আমার হয়তো পছন্দের মানুষ, বাট উনি গাড়ির স্টিয়ারিং ঠিক মতো ধরতে জানেন না বা গাড়ির ব্রেক কীভাবে জানেন না, এখন আপনি তাকে দেন তাহলে কি সে অ্যাক্সিডেন্ট করবে না গাড়ি ঠিকঠাক বন্ধ দিতে পারবে? অবশ্যই অ্যাক্সিডেন্ট করবে। তো তার মানে কি প্র্যাকটিক্যাল। এখন তামিম যতই চাচার কোটায় খেলেন, যাই খেলেন, উনি তো মাঠে পারফরম্যান্স না করতে পারেন তাহলে কি সে নিজের পারফরম্যান্স যদি না দেখাতে পারে? এক্স্যাক্টলি, देयर इज नो केस অফ নেপোটিজম হিয়ার অ্যাকচুয়ালি, রাইট। তার মানে কি তাকে পারফরমেন্স দিয়েই কিন্তু টিমে থাকতে হয়েছে, এবং শুধু পারফরমেন্স থাকতে হয়নি, বলা হচ্ছে যে তামিমের মতো ড্যাশিং ওপেনার, অর্থাৎ স্টিল নাও বাংলাদেশে তামিম যখন এক প্রান্তে ব্যাটিং করে অন্য প্রান্তে তাকে সাপোর্ট দেবে কি, এইরকম কোনো ব্যাটসম্যান এখনও তৈরি হয়ে ওঠেনি। তার মানে আপনি বুঝতে পারছেন যে তামিমের অবস্থানটা কতটা স্ট্রং। এক্স্যাক্টলি। আমরা আগামীকালকের ম্যাচ নিয়ে একটি প্রতিবেদন দেখে আসবো। বিপিএলে একদিন বিরতি দিয়ে আবারও কাল মাঠে গড়াবে খেলা। দিনের প্রথম ম্যাচে দুপুর 1:30টায় মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্স ও খুলনা টাইগার্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা 1:30টায়। এবারে আসরে ভালো করতে পারছে না সিলেট। টানা 3 ম্যাচ হারের পর চতুর্থ ম্যাচে ঘরের মাঠে জয় পেয়েছে সিলেট স্ট্রাইকার্স, আর নিজেদের মাঠে এ ম্যাচেও জয়ের পরিকল্পনা করছে দলটি। এদিকে 3 ম্যাচ শেষে 2 জয়ে টেবিলের চতুর্থ স্থানে অবস্থান করছে খুলনা টাইগার্স। এছাড়া সন্ধ্যা 6:30টায় লড়বে ঢাকা ক্যাপিটালস ও দুর্বার রাজশাহী। আমরা আগামীকালকের ম্যাচটা নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে গতকালকের ম্যাচ নিয়ে আপনার সাথে আমি একটু ডিসকাশন করতে যাচ্ছি। লিটন দাস 43 বলে 73 রান করেছে। ফাইনালি লিটন দাসকে বিপিএলে আমরা দেখতে পেলাম। হচ্ছে থর্ড অন দিস, মানে লিটন দাসের এরকমের ভালো করার পেছনে কোন জিনিসটা আসলে কাজ করেছে? লিটন দাস কিন্তু ওয়েস্ট ইন্ডিজে কিন্তু ভালো খেলেছেন, বাংলাদেশ টিমকে লিড দিয়েছেন, সো তার কিন্তু একটা এক্সপিরিয়েন্স আছে। সো লিটন দাস কিন্তু মানে পরীক্ষিত প্লেয়ার নিঃসন্দেহে। এখন কথা হচ্ছে বিপিএলে তার ফার্স্ট ম্যাচ থেকে যে ক্লিক করার বিষয়টা যেটা প্রত্যাশা করা হয়েছিল সেটা হয়তো হয়নি, টোনটা সেট হচ্ছিল না। বিসিবি সভাপতি ফারুক আহমেদ উনিও বলেছিলেন যে আসলে লিটনকে ঠিক সেইভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু উনি আস্থা রেখেছিলেন যে না লিটন ফিরবে, এবং লিটন ফিরবে কে, এবং বলা হচ্ছে যে যেহেতু শান্ত ক্যাপ্টেন্সি করতে চাচ্ছেন না, তো চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত শান্ত ক্যাপ্টেন থাকতেছেন, পরবর্তীতে টি-20তে হয়তো লিটন দাসকে দেখা যেতে পারে, তাকে বিসিবি একটা লিটন দাস যে কনসিডারেশন রেখেছেন যে হয়তো বাংলাদেশ টি-20 দলের ক্যাপ্টেন লিটন দাস হবেন। এখন টি-20 ক্যাপ্টেন হতে গেলে তো আপনাকে টি-20 ফরম্যাটের যে ক্রিকেটটা এরতে নিজেকে প্রুফ করতে হবে, দেখাতে হবে, কারণ সেখানে বিপিএলটা তার বড় প্ল্যাটফর্ম। এই বিপিএলের প্ল্যাটফর্মটা কিন্তু তাকে লিটনকে দেখাতে হবে যে আসলে আমি শুধুমাত্র যে অ্যাজ এ ক্যাপ্টেন তা না, প্লেয়ার হিসেবেও যে আমার কতটুকু ক্যাপাবিলিটি আছে সেই জিনিসটা ইম্পর্টেন্ট। আরেকটা বিষয় হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে এই বিপিএলে হয়তো একটা দল চ্যাম্পিয়ন হবে, একটা দল রানার্স আপ হবে, কিছু দল ভালো খেলবে, কিছু দল ভালো খেলবে না। যেন আমি যেটুকু বলি ঢাকা ক্যাপিটালস অনেক ভালো একটা দল, বাট একটা ম্যাচও কিন্তু জয় পায়নি। এক্স্যাক্টলি, হ্যাঁ। আর সিলেট স্ট্রাইকার্স ফার্স্ট জয় পেয়েছে, ঠিক আছে। অন্যদিকে রংপুর রাইডার্স দুর্দান্ত খেলছে। তো তার পাশাপাশি ফরচুন বরিশাল যারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারাও কিন্তু যে খুব ভালো খেলতে পারতেছে তাও কিন্তু না, কিছু ম্যাচে ভালো খেলতেছে, কিছু ম্যাচে তারা এক্স্যাক্টলি শুধুমাত্র রংপুর রাইডার্সকেই দেখছে আনবিটেবল রয়ে গেছে। তারা মানে কনসিস্টেন্সি যেটা প্রত্যেকটা ম্যাচ মানে খেলার মতো যে টি-20তে যে ভাইব সেটা খেলতে পারছে, সেটা ধরে রাখছে। তার মানে কি আপনার, এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই রংপুর রাইডার্সের সাইফ হাসান যিনি টি-20 মানে এই বিপিএল এর হাইয়েস্ট স্কোরার, তার রান মেবি 218 বা বেশি। তো এখন কথা হচ্ছে যে এই যে সাইফের যে রানটা মানে বাংলাদেশি একজন ব্যাটসম্যান তার সে হচ্ছে সবাই স্কোরার, আবার ওদিকে যদি দুর্বার রাজশাহীর তাসকিন সে হচ্ছে 14 উইকেট নিয়েছে, সেও ভালো বোলিং করছে। তাসকিন কয়েকদিন আগে আপনারা জানেন যে মানে 7 উইকেট নিয়েছে, 4 ওভারে 7 উইকেট, মানে তার মধ্যে একটা 19 রানে 7 উইকেট, অনেক ভালো কিছু। দারুণ মানে ফর্ম। এই জিনিসগুলো কিন্তু আপনার মানে বিপিএল থেকে কি প্রাপ্তি,
তো বিপিএল কিন্তু ওই যে আমি আপনাকে যেটা বলছিলাম যে লিটন দাস কিন্তু বিসিবির একটা নজরে আছে যে বিপিএল এ কোন দল চ্যাম্পিয়ন হলো কোন দল রানার্স আপ হলো তার চেয়ে বড় কথা আসলে কোন খেলোয়াড়রা কি পারফরমেন্স, ন্যাশনাল টিমের জন্য আমি এখান থেকে আসলে কি পেলাম, ন্যাশনাল টিমে এই প্লেয়ারগুলো কতটুকু পরিণত হলো, কারণ এখানে আপনার অনেক ফরেন প্লেয়ার খেলছে, তার সাথে আপনাকে ফাইট করতে হচ্ছে। তো এই ব্যাপারগুলো কিন্তু আপনার অনেকগুলো ইফেক্ট ফেলে। এখন লিটন দাসকে তো আমাদের মানে লিটন দাসের ন্যাশনাল টিমের প্রয়োজনে লিটন দাসকে তৈরি হতে হবে, বিপিএলের প্রয়োজন তৈরি হতে হবে এবং তার নিজের জন্য, কারণ তার সামনে লম্বা ক্যারিয়ার পড়ে আছে। ওই যে একটু আগে আপনি যেটা বলছেন যদি তামিম চলে যায় তাহলে হয়তো বা সেই হালটা কিন্তু লিটন দাসকে ধরতে হবে। আমি কয়েকদিন আগে একটা মানে চ্যাম্পিয়ন্স টিমে খেলবে এরকম একটা ক্যালকুলেশন করতেছিলাম যে কারা কারা খেলতে পারে। আমি তখন ধরলাম যে সাকিব খেলবে, তামিম খেলবে, রিয়াদ খেলবে, মুশফিক খেলবে, এরকম মোটামুটি সবাই দেখলাম যে যারা টপ অর্ডার থেকে শুরু করে একদম লোয়ার অর্ডার পর্যন্ত। মজার বিষয় হচ্ছে সেখানে আমি লিটন দাসের কোথাও জায়গা পাইনি যে লিটন দাস কোথায় খেলবে, যদি সব ফিল আপ হয়ে যায় তাহলে লিটন দাস কোথায় খেলবে। এখন কথা হচ্ছে যে বেসিক্যালি এটা অনেক সময় আমরা বলি না যে আমার টিম এরকম, তার টিম এরকম, আপনার টিম এরকম, আমার টিম এরকম, ব্যাপারটা এরকম, কিন্তু কি দাঁড়াচ্ছে লিটন দাস তো আপনাকে পরীক্ষিত প্লেয়ার, তাকে তো আপনাকে ওই জায়গায় যেতেই হবে। অবশ্যই আমি যদি টিমের বাইরেও থাকি তাও স্ট্যান্ড বাই থাকতে হবে, যে কোনো মুহূর্তে আমার যদি ডাক পড়ে যেন নিজেকে আমি প্রুফ করতে পারি, তাই না? এই জন্য লিটন দাসের কিন্তু অবশ্যই এই লাস্ট ম্যাচের যে ইনিংসটা এটা আমি মনে করি তাকে অনুপ্রাণিত করবে এবং আশা করছি যে এই বিপিএল লিটন দাসের ব্যাটে আমরা একটা সেঞ্চুরি দেখতে পাবো। আমি তাকে সেই জায়গায় বিশ্বাস করি, বিলিভ করি যে লিটন দাসের মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে যে সে ভালো বড় ইনিংস খেলার মতো তার ব্যাটে বা হাতে মেন্টাল স্ট্রেংথের ওই জায়গাটা হচ্ছে ধরে রাখলে আই গেস হচ্ছে এটা পসিবল। মুনিম শাহরিয়ার কালকে 47 বলে 52 রান করেছে। উনি একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করেছে যে ঢাকা ক্যাপিটালসের আসলে হারের পেছনের কারণটা ওনার কাছে যেটা মনে হয় সেটা উনি বলেছেন যে আমাদের কোচ কিন্তু ঠিকই আমাদের ডিরেক্ট করছে কিন্তু আমরা এক্সিকিউট করতে পারছি না, মানে হয়তো আমাদের ব্যাটিংয়ে ফেভার হচ্ছে, বোলিংয়ে ফেভার হচ্ছে না, ব্যাটিং বোলিং হলেও ফিল্ডিংয়ে হচ্ছে না। ঢাকা কি আসলে সিনক্রোনাইজটা করতে পারছে না ঠিকঠাক মতো, মানে কোথায় গিয়ে when I'm saying this I'm saying it with heavy heart যে ঢাকা ক্যাপিটালস হারের যে কনসিস্টেন্সি বজায় রাখছে এটা অসম্ভব রকমের দুঃখজনক একটা ব্যাপার। হোয়াটস গোয়িং অন আসলে? ঢাকা ক্যাপিটালসের কোচকে খালেদ মাহমুদ সুজন, বাংলাদেশের একজন পরীক্ষিত এবং বেশ আলোচিত একজন ব্যক্তিত্ব ক্রিকেটে, এবং মজার কথা যে খালেদ মাহমুদ সুজন ন্যাশনাল টিমের কোচ হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। একটা সময় উনিও এখনও চান যে ন্যাশনাল টিমের সুযোগ পেলে কাজ করতে চান উনি। যে কোনো দেশি কোচের এই ইচ্ছা থাকতে পারে, থাকাটাই স্বাভাবিক, যেহেতু আমাদের মোহাম্মদ সালাউদ্দিন তাকে আমরা দেখেছি ন্যাশনাল টিমে যুক্ত হতে পারে। আমার কথা হচ্ছে যে একজন কোচ হয়তো ফুটবল আমরা বলি কোচ নির্ভর, ক্রিকেট পুরোপুরি কোচ নির্ভর না, কিন্তু যত কিছুই বলেন আপনার কোচ তো তাকে প্ল্যান করতে হয়, অবশ্যই প্ল্যান করতে হবে, তাকে তো প্ল্যান করতে হবে, তাকে তো অনেকগুলো প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, অনেকগুলো প্ল্যান রাখতে হবে। কোন প্লেয়ারকে উনি কিভাবে খেলবেন, কি করাবেন, এটা তো রাখতে হবে। কোন প্লেয়ারকে দিয়ে কিভাবে গ্যাম্বলিং করাবেন সিচুয়েশন চেঞ্জ করার জন্য, ডেফিনেটলি। এখন আপনি যদি গতানুগতিক যদি একটা স্ট্রাকচার দিলেন যে ওপেনিং সে খেলবে, মিডল অর্ডারে সে খেলবে, লোয়ার অর্ডারে সে খেলবে, তাহলে কি হলো? আমরা নাইট ওয়াচম্যান বলে যে একটা কথা আছে ক্রিকেটে, এই বিষয়গুলো থাকতো না তো, তাই তো ব্যাপারটা। আপনি তো এইরকম কোনো বিষয় জানেন, আপনি ঢাকা ক্যাপিটালসে দেখেন যতগুলো ম্যাচ হয়েছে, আপনি কি বলতে পারবেন যে ভিন্ন কোনো কিছু না? ঠিক আছে, এই প্লেয়ারটাকে আসলে একটা রিস্ক হিসেবে নেওয়া হয়েছে, ঠিক আছে, আমি তাকে একটু উপরে খেলালাম যে দেখি কী দাঁড়ায়, হেরে গেল তো হেরেই গেলাম, কিন্তু জিতে গেলেও তো জিতে গেলাম। কিন্তু আপনি গতানুগতিক যখন একটা স্ট্রাকচার যখন খেলবেন তখন আসলে খুব বেশি সাকসেস পাওয়া মানে হয় না, কারণ এখন ওয়ার্ল্ড ক্রিকেট বলেন কেন প্রত্যেক কিন্তু অপোনেন্ট টিমের যে উইক পয়েন্ট এটা কিন্তু ধরে ফেলতে পারে। আমি আপনাকে যে বলছিলাম গতকালকার লাস্ট ম্যাচটা যে ম্যাচগুলো খেলা হয়ে গেলো সেখানে যে সিলেট স্ট্রাইকার্স যে জিতে গেল, আমি কিন্তু প্রথমে প্রত্যাশা করিনি যে ঢাকা ক্যাপিটালস এত রান হওয়ার পরও সিলেট যে জিতে যাবে। এটা কিন্তু সিলেটের আপনার হচ্ছে দারুণ করেছে, সিলেট কিন্তু দারুণ খেলেছে, আসলে টিম হিসেবে খেলেছে। এইটাই পয়েন্ট অফ ভিউ হচ্ছে এই জায়গাতে, আপনি যখন টিম হিসেবে খেলবেন তখন কিন্তু হয়ে যায়। টি-20 হচ্ছে 5 ওভারে খেলা, মানে ফার্স্ট 5 ওভারে কিন্তু টি-20 মোটামুটি একটা ধারণা হয়ে যায়, এবং ওই যে লাস্ট যে স্লগ ওভারটা অর্থাৎ শেষ 5 ওভার ওইটাও কিন্তু ইফেক্ট পড়ে। অনেক ম্যাচ আছে যে আপনি একদম হেরে যাচ্ছেন, শেষ মুহূর্তে 2-3 ওভারের মধ্যে ম্যাচটা ঘুরে যাচ্ছে। আমাদের হাতে সময় খুবই কম। আই এম ভেরি মাচ হ্যাপি অ্যান্ড অনার্ড যে আপনি আমাদের আজকে সময় দিয়েছেন, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও বিপিএল এর কোনো সময় হয়তো আপনার সাথে আমাদের দেখা হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সামিট গ্রুপ প্রেজেন্স বিপিএল ক্রিক হিরোস আজকে এই পর্যন্তই। বিপিএল এর উত্তেজনা উন্মাদনা বজায় থাকুক, এনজয় করুন আর সাথেই থাকুন একুশে টেলিভিশনের।